তো ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আজকে তোমাদের গতকালকেই ক্লার্কশিপের পার্ট 1 এর রেজাল্টটা আউট হয়ে গেছে এবং তারপর থেকে অনেকেই খুব চিন্তার মধ্যে পড়ে গেছো যে পার্ট 2টাকে আমরা এবার কিভাবে কমপ্লিট করব। কারণ পার্ট 2 তে মেন যেটা হবে সেটা হচ্ছে পুরোটা ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনগুলো থাকবে এবং 50-50 ইংলিশ 50 এবং বাংলা 50, বাংলা যদি কেউ না রাখো অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো আছে সেগুলোর উপরে 50 নাম্বারের কোশ্চেন থাকবে। এই হচ্ছে টোটাল মোটামুটি আমাদের পার্ট 2 এর সিলেবাস। তো অনেক স্টুডেন্ট যারা আমার স্টুডেন্ট যারা প্রিলিমিনারি বা পার্ট 1 ক্লিয়ার করেছে আর কি, তারা আমাকে ফোন করেছিল অনেকে যে স্যার এবার কি হবে, কারণ এমনিতেই তো এই করোনা বা লকডাউনের জন্য যে ক্লাস যেটা কন্টিনিউশন চলছিল সেটা তো অনেকটা বন্ধ হয়ে গেছে। তো তার জন্য আমি শুধু দেখলাম যে শুধু সব ওদের জন্য না করে এটা যদি পুরো ব্যাপারটাকে আমি ছড়িয়ে দিতে পারি তাহলে সবারই এটা উপকারে লাগবে একটা। তো প্রথমেই আমরা আজকে যেটা করব, যেহেতু এটা ফার্স্ট ক্লাস আমি করছি এটা, এবং এই যে সিরিজটা আজকে স্টার্ট করছি এটা কিন্তু যতদিন পার্ট 2 এর পরীক্ষা শেষ না হচ্ছে বা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই সিরিজটা কিন্তু আমার কন্টিনিউশন থাকবে। তোমাদের প্রেসিস, ইংলিশ প্রেসি এবং বাংলা যে সামারি, প্লাস হচ্ছে যে E2B এবং B2E রিপোর্টিং বাংলা যেটাকে আমরা প্রতিবেদন বলছি, এই পুরো ব্যাপারটা প্রত্যেক দিন একটা করে ক্লাস আমি তোমাদেরকে দিতে থাকবো এবং যেটা আজকে শুরু হচ্ছে ক্লাস 1 হিসেবে নাম দিয়ে, এবং আগামীকাল আবার একটা ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এরকম ভাবে কিন্তু কন্টিনিউশন চলবে। তো তার জন্য তোমাদের আমি রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা কমপ্লিট করবে, স্কিপ তো করার কোনো প্রয়োজনই নেই, কারণ স্কিপ করলে তোমাদেরই লস হয়ে যাবে। ওকে, এবং এই সিরিজটাকে কন্টিনিউশন করবে যাতে করে আমি পরবর্তী যে ক্লাসগুলো করতে থাকবো সেগুলো তোমরা বুঝতে পারবে। আজকে আমি তোমাদেরকে তাহলে প্রথমেই যেটা শুরু করতে চলেছি সেটা হলো যে আজকে এটা করার পরে যেটা করব সেটা হলো যে কিভাবে আমাদের যে সিলেবাসটা যেটা তোমাদের দিয়েছিল পিএসসি থেকে সেই সিলেবাসটাকে একবার আমি ছোট্ট করে চোখ বুলিয়ে নিচ্ছি যে পার্ট 2 এ আমাদেরকে কি কি করতে হবে আর কি কি করতে হবে না। ওকে, তো চলো আমরা প্রথমেই সিলেবাসটার দিকে একবার নজর দিয়ে দিই যে কি কি ছিল সিলেবাসের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্ট 2 যে সিলেবাসটা আছে এখানে গ্রুপ এ আর গ্রুপ বি করা আছে। গ্রুপ এ তে কি করা আছে, ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড। এখানে যেটা করতে বলা হয়েছে তোমাদেরকে, যে পরিষ্কার বলে দিয়েছে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, তোমাকে মেটেরিয়ালস কিছু দেবে, সেই মেটেরিয়ালস অনুযায়ী তোমাকে রিপোর্ট একটা লিখতে হবে ইংরেজিতে। নেক্সট হচ্ছে কি, কন্ডেন্সিং অফ প্রোজ প্যাসেজ সামারি অর প্রেসিস, যেটাকে আমরা সামারি বা প্রেসিস যেটাকে বলি, তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেবে, সেই প্যাসেজ থেকে তোমাকে কি করতে হবে, সামারি বা প্রেসি করতে হবে। নেক্সট হচ্ছে যেটা ট্রান্সলেশন ফ্রম, যে যে সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ রাখছো, যদি কেউ হিন্দি রাখে, উর্দু রাখে, নেপালি রাখে, সাঁওতালি রাখে আর বাংলা রাখে, তাহলে ট্রান্সলেশন ফ্রম, যদি কেউ বাংলা রেখে থাকো তাহলে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ এটা তোমাকে করতে হবে ইংরেজি পেপারে। এবার আমি আসছি নেক্সট যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো আমাদের থাকছে, যেমন বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি, একই সিলেবাস, এখানে একটা রিপোর্ট লিখতে হবে, একটা সামারি লিখতে হবে। এখানে যেটা করতে হবে ট্রান্সলেশন ইংলিশ টু আদার ল্যাঙ্গুয়েজ, আগেরটা ছিল আদার ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, এখানে ছিল ইংলিশ টু আদার ল্যাঙ্গুয়েজ। ওকে, এটাই হচ্ছে মেন তোমাদের সিলেবাস। তো আজকে আমি তোমাদের যেটা করতে চলেছি আমি, যে ফার্স্ট যেটা করব, আমি তোমাদের প্রথমে আজকে স্পেসিমেন কিছু জিনিস আজকে তোমাদের দেখাবো যে রিপোর্ট কি আছে, রিপোর্টটা কিভাবে কোন কোন জিনিসগুলোকে নজর দিতে হয়। নেক্সট যে ক্লাসটা করব আমি, মানে পরের দিন যে আমি তোমাদের ক্লাসটা দেব, সেই ক্লাসে শুধুমাত্র রিপোর্টিং নিয়ে আলোচনা হবে। একটা ক্লাস হবে কালকে শুধু রিপোর্টিং নিয়ে, নেক্সট ক্লাসটা হবে প্রেসি নিয়ে, এইভাবে জিনিসটা আছে। কিন্তু ওভারঅল একটা আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি যেখানে প্রেসিও রাখবো, তোমাদের রিপোর্টিংও থাকবে, প্লাস ট্রান্সলেশনও থাকবে। ওকে, তো চলো আমরা শুরু করে দিই আমাদের নেক্সট যে ক্লাসটা সেটাকে নিয়ে। তো প্রথমে এটা করার আগে সেটা দেখে নেবো যে ক্লাসটার মধ্যে কি কি আছে আজকে আমাদের। ওকে, সো চলো আজকে দেখো প্রথমে যেটা করেছি আমি, যে বাংলাতে একটা প্রতিবেদন আমি তোমাদেরকে এখানে একটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি। কি প্রতিবেদন দেখানো হয়েছে এখানে, এখানে দেখানো হচ্ছে যেটা, যে মানবদেহে করোনার টিকার প্রথম পরীক্ষা হলো এমসে। ওকে, এটা হচ্ছে হেডিং। তাহলে যখনই তোমরা কোনো বাংলা প্রতিবেদন বলো, বাংলায় রিপোর্টিং বলো বা ইংরেজিতে রিপোর্টিং বলো, প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা এরকম হেডিং একটা দিতে হবে তোমাদেরকে,
উইদাউট হেডিং রিপোর্টটা কিন্তু তোমরা দেখবে না, যখন কোনো পেপার পড়ি আমরা, পেপারে কি থাকে, আমরা যখন এক ঝলকে পেপারটা পড়ি আমরা কি করি, হেডিংটাকে পড়ে নিই। সো এটা হচ্ছে তোমাদের হেডিং। তা যখনই আমি আজকে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে যখনই কোনো রিপোর্ট লিখবে না, রিপোর্ট লেখার কিছু ক্রাইটেরিয়া তোমাকে মানতে হবে। কি কি ক্রাইটেরিয়া? ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে একটা হেডিং তোমাকে দিতে হবে। নাম্বার 2 ক্রাইটেরিয়া হচ্ছে কি সংবাদ সংস্থা, এটা কোথা থেকে তুমি এই রিপোর্টটা পেয়েছো, যে নিজস্ব সংবাদদাতা নাকি কোনো সংবাদ সংস্থা, এটাকে তোমাকে উল্লেখ করে দিতে হবে। যদি তুমি এটা নিজে গিয়ে কোনো একটা রিপোর্ট করো, তাহলে তোমাকে এখানে লিখতে হবে কি, সংবাদ সংস্থার জায়গায় তোমাকে লিখতে হবে যে নিজস্ব সংবাদদাতা। ওকে, তারপরে যেটা করা হচ্ছে যে কোথায়, কোন জায়গাতে এই রিপোর্টটা করা হয়েছে, না নতুন দিল্লি, নয়া দিল্লিতে করা হয়েছে। কোন তারিখে? 24শে জুলাই 2000, গতকালকে এই রিপোর্টটা হয়েছে। গতকালকে আনন্দবাজার পেপারের যে খবরটা বেরিয়েছিল সেখান থেকে আমি তোমাদেরকে এটা উল্লেখ করে দেখাচ্ছি। তো এবার হচ্ছে মেন ব্যাপারটাই চলে আসছি। তাহলে ফার্স্ট যে প্যাসেজটা আমরা দেখতে পাবো, সেই প্যাসেজে কি থাকবে, এই খবরটা সম্বন্ধে একটু বলা থাকবে যে মানবদেহে করোনা টিকার প্রথম পরীক্ষা হলো এমস, এইটা ফার্স্ট প্যাসেজে থাকবে। এটা সেকেন্ড প্যাসেজে তার ডিটেলস থাকবে, যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সেই হচ্ছে পুরো ডিটেলসটা থাকবে সেকেন্ড প্যাসেজে। তাহলে যখনই কোনো আমরা রিপোর্টিং করব, সো ফার্স্ট প্যাসেজে কি থাকবে, ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে তোমার জিসটা, মানে পুরো কি কি ঘটনা ঘটেছে তুমি এক ঝলকে একটা বলে দেবে। সেকেন্ড প্যারাগ্রাফ যেটা থাকবে রিপোর্টের মধ্যে, সেখানে থাকবে ডিটেলস, কি ব্যাপারে আজকে রিপোর্টটা তুমি করতে চলেছো তার ডিটেলস থাকবে। ওকে, তো চলো শুরু করি। আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখানে, যে ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের প্রথম মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল হলো শুক্রবার। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এমসে আজ বছর 30-এর এক স্বেচ্ছাসেবকের দেহে করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়। এমসের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক তথা করোনা টিকার হিউম্যান ট্রায়ালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জয় রায় বলেন, আজ দুপুর 1:30টায় ইন্ট্রামাসকুলার ইনজেকশনের মাধ্যমে ওই স্বেচ্ছাসেবকের দেহে 0.5 মিলিগ্রাম কোভ্যাক্সিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। আগামী 7 দিন ওই স্বেচ্ছাসেবককে পর্যবেক্ষণে রাখা হবে। তাহলে কি হলো, প্রথম প্যাসেজে দেখো ডিটেলসটা বলে দেওয়া হয়েছে। এবার ডিটেলসটা আলোচনা করছি সেকেন্ড প্যাসেজে। কি ডিটেলস হচ্ছে, এমসের একটি সূত্র জানাচ্ছে, শনিবার ফের কয়েকজন স্বেচ্ছাসেবকের দেহে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ডিসিজিআই এর তরফে প্রথম ও দ্বিতীয় ধাপে হিউম্যান ট্রায়ালের অনুমোদন দেওয়ার পরেই স্বেচ্ছাসেবক চেয়ে আবেদন জানানো হয়েছিল। এ পর্যন্ত প্রায় 3500 জন নিজেদের দেহে কোভ্যাক্সিন প্রয়োগের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। গত শনিবার এমসের এথিক্স কমিটি মোট 100 জনের দেহে করোনার টিকা প্রয়োগের ছাড়পত্র দিয়েছে। এদের মধ্যে 22 জনের দেহে প্রথম পর্যায়ে ফেজ 1 কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এবার আমি তারপরের প্যারাতে যাচ্ছি। কি বলছে, সঞ্জয় এদিন বলেন, মানে চিকিৎসক সঞ্জয়, আমরা অনেক ঝাড়াই বাছাই করেই প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবকদের নির্বাচন করেছি। সুস্থতা এবং শারীরিক সক্ষমতার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এথিক্স কমিটির অনুমোদনের ভিত্তিতেই প্রথম পর্যায়ে করোনা টিকার পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবকদের বেছে নেওয়া হয়েছে। এম সূত্রের খবর, ডায়াবেটিস, রক্তচাপ, হৃদযন্ত্র, যকৃৎ, কিডনি, ফুসফুস সহ প্রায় 50 দফা পরীক্ষার পরে স্বেচ্ছাসেবকদের নির্বাচন করা হয়েছে। তাদের দেহে কোমরবিডিটি সংক্রান্ত সমস্যা আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে। দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এনআইভি সহায়তায় কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দ্রাবাদ সংস্থা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড বিবিআইএল। ডিসিজিআই এর তরফে কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালের জন্য দেশের মোট 12টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। প্রথম দফায় টিকা প্রয়োগ করা হবে 375 জনের উপর। দ্বিতীয় দফায় অন্তত আরো 625 জন স্বেচ্ছাসেবকের দেহে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। এমসে কোভ্যাক্সিনের পরীক্ষার জন্য দিল্লির ডক্টর ড্যাংস ল্যাবের সহযোগিতা নিচ্ছে ভারত বায়োটেক। এই হচ্ছে আমাদের টোটাল আজকের বাংলা রিপোর্টটা যে করা হলো। এবার যেটা করা হবে সেটা হলো যে আমি তোমাদের ইংরেজি একটা করে দেখাবো এবার, যে ইংরেজিটাকে এখানে কিভাবে আমি করছি দেখো, সেটাকে এখানে আমরা করাচ্ছি। ইংরেজির একটা রিপোর্ট আমি তোমাদের এখানে দিচ্ছি। সেখানে কি হচ্ছে, এখানে দেখাচ্ছে একই রকম, তাহলে কি বাংলার মতো যেমন তোমার করেছিলাম, ইংরেজিতে একই রকম ভাবে কি থাকবে, এখানে একটা হেডিং দিতে হবে। কি হয়েছে না, রবার্টস রিটার্ন আস্কস ফর এটিএম পিন, এটা হচ্ছে হেডিং। কি হলো, যে ডাকাতি করেছিল সে আবার ফিরে এসেছে এটিএম এর পিন নাম্বার চাইতে, এটা হচ্ছে হেডিং দেওয়া হয়েছে। তারপর একটা সাব হেডিংও দেওয়া হয়েছে, দেখো, অ্যাকিউজড
opened fire at police, sustained injuries, got arrested. কিছু ফায়ার করেছিল, সে আহত হয়েছে এবং পরবর্তীতে সে ধরাও পড়েছে। কোথায়? দেখো একই রকম ভাবে তোমাকে কি বলেছিলাম, সংবাদদাতা বা সংবাদ সংস্থা বা নিজস্ব সংবাদদাতা এটাকে কিন্তু উল্লেখ করতে। এখানে কি করা হয়েছে? স্পেশাল করেসপন্ডেন্ট মানে নিজস্ব ব্যাপারটা নিয়ে এটা করে রিপোর্টটা করা হয়েছে। কোথায় হয়েছে? গাজিয়াবাদে হয়েছে। একই রকম ভাবে তাহলে এখানে গাজিয়াবাদটা উল্লেখ করতে হবে। এবার দেখো আমি কি বলেছিলাম, ফার্স্ট প্যারাতে প্রথম খবরটাকে বলে দিতে হবে। কি বলা হচ্ছে? Two bike-borne men allegedly robbed a person of his wallet and ATM card at gunpoint and then returned to ask its pin before escaping. তাহলে পুরো ঘটনাটা বলে দেওয়া হলো। যে হেডিংটা এখানে মানে উল্লেখ করেছিলাম সেই হেডিংটা সম্বন্ধে ডিটেইলসটা এখানে হালকা করে বলে দেওয়া হলো। এরপরে দেখো যে ঘটনাটা ঘটেছে তার ডিটেইলসটা কি সুন্দর করে পরের প্যারাতে এটাকে বলা হচ্ছে। The incident happened on Wednesday night on the road leading to Phase 3 police station in Noida. The police said, Deputy Commissioner of Police Central Noida Harish Chandra said, the accused took away the victim's wallet which had some cash, his ATM and other cards. They however returned soon after to ask the PIN of the ATM card and sped away, he said. পুরো ঘটনাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কি হচ্ছে? দ্য অফিসিয়াল সেট। এবার তাহলে যখনই কোনো একটা খবর তোমরা করবে এবার তার কি অ্যাকশন রিঅ্যাকশন এটাকেও তোমাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে। এর কি স্টেপ নেওয়া হয়েছিল কি হয়নি, যদি নেওয়া হয়ে থাকে কি হয়েছিল। দেখো এবার কথা হচ্ছে দ্য অফিসিয়াল সেট দ্য ইনসিডেন্ট ওয়াজ ইমিডিয়েটলি রিপোর্টেড অ্যাট দ্য লোকাল পুলিশ স্টেশন অ্যান্ড দ্য অ্যাকিউজড ওয়ার ইন্টারসেপ্টেড অ্যাট এ সিকিউরিটি চেকপয়েন্ট। সিকিউরিটি চেকপয়েন্টে ধরা পড়েছে। দে ট্রাইড টু এসকেপ, তারা চেষ্টা করেছে চলে যাওয়ার, অ্যান্ড ওপেন ফায়ার অ্যাট দ্য পুলিশম্যান। দ্য পুলিশম্যান ফায়ার ইন রিটেলিয়েশন মানে অন্তর্ঘাত আর কি, সে তার পরিপ্রেক্ষিতে আবার আঘাত করেছে। and he accused sustained injuries. They were taken up to the hospital. The accused, identified as Gaurav Singh and Sadadand, are locals and rupees 3,200 and an ATM card had been recovered, said an official. Police source said there it was being ascertained if the accused have any criminal record. খোঁজা হচ্ছে যে তার কোনো ক্রিমিনাল পুরানো কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি নেই। কি ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? এরপরে আমরা যেটা করব কিছু এবার তোমাদের দেখাবো আমি যে কি করে কিছু পয়েন্ট এবার তোমাকে দেবো আমি, সেই পয়েন্টকে নিয়ে একটা ইংলিশ রিপোর্ট লিখবো এবং একটি বাংলা রিপোর্টও লিখবো। চলো এবার আমরা সেটা শুরু করি যে পয়েন্টগুলোকে নিয়ে কিভাবে ইংরেজি রিপোর্ট এবং কিভাবে বাংলা রিপোর্টটাকে লেখা যায়। সেটা কি আছে প্রথমেই দেখি আমরা। দেখো এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে। হিয়ার সাম পয়েন্টস ফর ইউ টু রাইট এ রিপোর্ট ফর অ্যান ইংলিশ ডেইলি। কি ইনসিডেন্ট কি হচ্ছে না, হরিবল ফায়ার। ডেট এন্ড টাইম তোমাকে বলে দেওয়া হচ্ছে জুন 14 at 2:30 PM। প্লেস অফ দ্য ডিসাস্টার ইন দ্য স্লামস নিয়ার বিজয়ঘাট ইন সেন্ট্রাল দিল্লি। কন্ডিশন অফ দ্য ডিসাস্টার কি না, স্মোক billowed from all sides engulfed the areas, strong breeze fanned। রেজাল্ট কি হয়েছিল না, 2 plastic factories wasted, properties worth several crores of rupees lost, 10 adults 10 children, 2 constables dead, 1000 injured। রেস্কিউ অপারেশন কি করা হয়েছিল, 105 ফায়ার টেন্ডার্স used by fire brigade, 190 old and 500 children were rescued, causes not known। স্টেপস কি নেওয়া হয়েছে না, an inquiry ordered and ex gratia announced plans to deal with fire। এই হচ্ছে তোমাকে টোটাল পয়েন্ট আমি বলে দিয়েছি। এই পয়েন্টগুলোকে নিয়ে এবার আমি তোমাকে রিপোর্ট লিখে দেখাচ্ছি। চলো শুরু করি তাহলে। প্রতি হেডিংটা কি দেওয়া হলো না, 27 কিল্ড ইন দিল্লি ফায়ার। হেডিং কমপ্লিট। এবার স্পেশাল নিউজ এজেন্সি, তাহলে তোমাকে এটাকে সবসময় মনে রাখতে হবে যে এখানে কি কে খবরটা করছে, এটা করছে স্পেশাল নিউজ এজেন্সি। কোথায় হয়েছিল, নিউ দিল্লি, মার্চ 14। তারিখ ডেট তো প্লেস বলে দেওয়া হয়েছিল। এবার আমি কি বলছিলাম, ফার্স্ট প্যারাতে পুরো ব্যাপারটা সংক্ষেপে বলা থাকবে, সেকেন্ড প্যারাতে ডিটেইলস আলোচনা করা হবে, থার্ড প্যারাতে কি কি স্টেপ নেওয়া হয়েছে আর নিলে সেটা কি। ক্লিয়ার? সো এখানে ফার্স্ট প্যারাতে কি বলা হচ্ছে, at least 27 people died and thousands were injured and homeless when a horrible fire engulfed the slums near Vijayaghat in central Delhi at 2:30 PM today. Understand? The fire was fanned by a strong breeze and engulfed the slums with smoke billowed from all sides. About 2000 shanties were gutted. 2 plastic factories were wasted। দেখো কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা একবার ক্লিয়ার করা হচ্ছে।
Properties worth several crores of rupees have been completely damaged. 27 people, including 10 children, 2 Delhi police constables, lost their lives. The injured, over 1,000, were taken to hospitals. About 700, including old men and women and children, were rescued. Clear? এবার কি বলা হয়েছিল? কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট নট নোন। এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য কজ অফ দ্য ব্লেজ হ্যাজ নট ইয়েট বিন ডিসকভার্ড। ক্লিয়ার? কি কি অ্যাকশন নেওয়া হয়েছে না, অ্যান ইনকোয়ারি হ্যাজ বিন অর্ডার্ড, দ্য প্ল্যানস টু ফাইট ফিউচার ফায়ার্স আর বিং ফ্রেমড বাই দ্য গভর্নমেন্ট, the central government has announced an ex gratia of rupees 1 lakh each of victims died in the fire. That's clear. এবার আমি তোমাদের দেখাচ্ছি একটা বাংলা রিপোর্ট, যেখানে কিছু আমি পয়েন্ট বলে দিচ্ছি, সেই পয়েন্টগুলোকে নিয়ে তোমাকে একটা বাংলা রিপোর্ট করা হবে। কি করা হচ্ছে পয়েন্ট এখানে দেওয়া হচ্ছে দেখো, আম চাষের ক্ষতি নিয়ে একটি প্রতিবেদন, বাঁকুড়া 8 জুন 2020। আম্রপালি আম চাষে বাঁকুড়া নজর কাটছে, আমফান ও সম্প্রতি ঝড় বৃষ্টি, তাতে কি হলো না, ক্ষতি হয়েছে আমের, আম কালচে হয়ে গেছে। মোট আম চাষযোগ্য জমি হচ্ছে 2680 হেক্টর, গড়ে 14,000 টন আম উৎপাদন হয়। পশ্চিমবঙ্গ উদ্যান পালন দপ্তরের আওতায় স্বনির্ভর গোষ্ঠী এই কাজটাকে করে থাকছিল। 30 বিঘা জমিতে আম বাগান মোটামুটি লাগিয়েছিল, যার মধ্যে এক এক বিঘা জমিতে 15 কুইন্টাল করে আম হয়েছে, কিন্তু এই ঝড়ে সব নষ্ট হয়ে গেছে, তো সরকারের কিছু সহায়তা দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল পয়েন্ট। এই পয়েন্টগুলোকে নিয়ে এবার একটা প্রতিবেদন রচনা করা হচ্ছে। কি করা হচ্ছে, হেডিং কি দিচ্ছি আমি, আম চাষে ক্ষতি ছাপালো 1.5 কোটি, তারিখ এবং স্থান বাঁকুড়া 8 জুন 2020। গত কয়েক বছর ধরে সুস্বাদু আম্রপালি ফলিয়ে আম চাষে নজর কেড়েছে বাঁকুড়া, নাম ছড়িয়েছে বাঁকুড়ার মিষ্টি আমের। চাষিরা লাভের মুখ দেখায়, জেলায় জেলায় বেড়েছে আম চাষের পরিধিও। এবার ঘূর্ণিঝড় আমপান এবং সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে আম চাষের ব্যাপক ক্ষতি হয়েছে জেলায়। ঝরে গিয়েছে আম, গাছে থাকা অবশিষ্ট আম কালচে হয়ে গিয়েছে। লাভ তো দূরের কথা, এবার আম চাষে খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তায় চাষিরা। জেলায় বহু স্বনির্ভর গোষ্ঠী আম বাগান করেছেন, ফি বছর ভালো মুনাফাও হয়েছে চাষে। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে খবর, বাঁকুড়ায় 2680 হেক্টর জমিতে আম চাষ হয়, যার মধ্যে 1608 হেক্টর জমির ফলন এবার ঝড় বৃষ্টিতে নষ্ট হয়েছে। ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় 1,60,00,000 টাকা। প্রায় 8,000 টন আম প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়েছে। উদ্যান পালন দপ্তরের এক আধিকারিক জানান, গত কয়েক বছরে আম চাষ অনেকটাই বেড়েছে বাঁকুড়ায়, গড়ে 14,000 টন আম উৎপাদন হয় জেলায়। তবে এবার ফলনের অর্ধেকও বাঁচানো যাবে কিনা তা নিয়ে আশঙ্কিত কৃষি আধিকারিকেরা। জেলা উৎপাদন দপ্তর থেকে এবার এই পুরো ব্যাপারটা এখানে আমি আর ডিটেইলস আলোচনা করছি না, এটা এইভাবে করা হয়েছে এটা। তো আশা করি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, তাই তো? চলো এবার আমি তোমাদেরকে দেখাবো যে একটা প্রেসি করে তোমাদের দেখাচ্ছি, একটা বাংলা প্রেসি এবং একটা ইংরেজি প্রেসি কিভাবে করছি সেটাকে আমি আলোচনা করব। তারপরে আমরা যাব ট্রান্সলেশনে। ওকে, চলো নেক্সট আমরা যাব প্রেসিতে। প্রথমে আমি তোমাদের একটা বাংলা প্রেসি করাচ্ছি, এবং এই যে বাংলা প্রেসিটা আজকে দেখছো, এটাকেই কিন্তু আমি আবার বেঙ্গলি থেকে ইংরেজিতে ট্রান্সফর্মটা করেছি। ওকে, কি বলা হচ্ছে, অনুবীক্ষণ নামে একরকম যন্ত্র আছে, তাহাতে ছোট এবং হ্যাঁ একটা কথা আমি বলে দিয়ে মধ্যে মনে পড়ে গেল, যে সামারির উপরে বা সামারি কি করে করতে হয় তার ডিটেইলস নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। তো আজকের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে তোমাদের সেই ভিডিওর লিংকটা আমি দিয়ে দিচ্ছি, প্লাস এই ভিডিও দেবে আই বাটন, ডান দিকে একটা আই বাটন দেখতে পাবে তোমরা, সেই আই বাটনে ক্লিক করলেও তোমরা তার ওই আগের যে ক্লাসটা যেটা মেনলি সামারির উপরে করেছিলাম তার লিংকটা ওখানে থাকবে, তোমরা দেখতে চাও তো সেখানে গিয়ে দেখে নিতে পারবে। ওকে, তো চলো শুরু করি আজকে আমরা পেশিটা। তো পেশি জিনিসটা কি, তোমাকে নিজের কোনো ভাষা প্রয়োগ করবে না, নিজের কোনো মতামত তুমি চাপিয়ে দেবে না। ওকে, সবসময় ইনডাইরেক্ট স্পিচে এই সামারি বা বাংলা যেটা যাই বলো সেটা লেখা হবে, এবং এবং যেটা করতে হবে সেটা তোমাকে মোটামুটি 1/3 আমরা ধরে নিই যা থাকবে তার একটা করতে হয় আমাদেরকে। তো যখন আমরা পেশি আমি পরের দিন যে তোমাদের ক্লাসটা করাবো সেখানে তোমাকে একদম পুরো ডিটেইলস আমি দাগ দিয়ে করা আছে, জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি কি থাকবে কিভাবে করব। ওকে, তো কাল থেকে যে আমাদের ক্লাসটা স্টার্ট হবে সেখানে ডিটেইলসটা আরো বেশি বেশি করে আমি আলোচনায় নিয়ে যাব। সো এখানে কি করা হচ্ছে, অনুবীক্ষণ নামে একরকম যন্ত্র আছে, তাতে ছোট জিনিসকে বড় করিয়া দেখায়, বড় জিনিসকে ছোট দেখাইবার নিমিত্ত উপায় পদার্থবিদ্যা শাস্ত্রে নির্দিষ্ট থাকিলেও ওই উদ্দেশ্যে নির্মিত কোনো যন্ত্র আমাদের মধ্যে সর্বদা ব্যবহৃত হয় না। কিন্তু বিদ্যাসাগরের জীবন চরিত্র বড় জিনিসকে ছোট দেখাইবার জন্য নির্মিত যন্ত্র স্বরূপ। আমাদের দেশের মধ্যে যাহারা খুব বড় বলিয়া আমাদের নিকট পরিচিত,
ওই গ্রন্থ একখানি সম্মুখে ধরিবা মাত্র তাহারা সহসা অতি ক্ষুদ্র হইয়া পড়েন, এবং এই যে বাঙালিত্ব লইয়া আমরা অহরত্র আস্ফালন করিয়া থাকি, তাহাও অতি ক্ষুদ্র ও শীর্ণ কলেবর ধারণ করে। এই চতুষ্পার্শ্বস্থ ক্ষুদ্রতার মধ্যস্থলে বিদ্যাসাগরের মূর্তি ধবল পর্বতের ন্যায় শীর্ষ তুলিয়া দণ্ডায়মান থাকে। কাহারও সাধ্য নাই যে সেই উচ্চ চূড়া অতিক্রম করে বা স্পর্শ করে। এবার যখন আমরা কোন পেশি লিখবো তার বিষয় কাঠামো এখানে পড়েছি দেখো, মানে তুমি নিজে একটা নিজের মতো করে ছোট করে নিচ্ছ, তারপর সেটাকে তুমি সংক্ষিপ্ত সারটা করবে, এবং যখন সংক্ষিপ্ত সার করবে তার একটা হেডিং, তার একটা টাইটেল এখানেও কিন্তু দিতে হয়। তো বিষয় কাঠামো কি করেছেন, অণুবীক্ষণ যন্ত্রে, তাহলে এখানে মেইন পয়েন্টটা কি পাচ্ছি, অণুবীক্ষণ নামে একরকম যন্ত্র আছে, তাহলে আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা। সো অণুবীক্ষণ নামে একরকম যন্ত্র আছে, প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি অণুবীক্ষণ নামে একরকম যন্ত্র আছে, যেখানে এই জিনিসটাকে আমি এখানে দেখতে পাবো যে অণুবীক্ষণ নামে যে যন্ত্রটা এখানে আছে সেটা এখানে কি থাকছে। ওকে, অণুবীক্ষণ নামে এরকম যন্ত্র আছে, তাতে ছোট জিনিসকে বড় করিয়া দেখায়, তাহলে এটা একটা পয়েন্ট। তো এখানে আমি দেখো বিষয় কাঠামোতে কি দিলাম, অণুবীক্ষণ যন্ত্রে ছোট জিনিস বড় দেখায়। ক্লিয়ার হয়ে গেছে পুরো ব্যাপারটা। তারপরে কি পাচ্ছি দেখো, পরের পয়েন্টটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বিদ্যাসাগরের জীবন চরিত্র বড় জিনিসকে ছোট দেখাবার জন্য নির্মিত যন্ত্র স্বরূপ। তাহলে এখানে একটা পয়েন্ট পাচ্ছি যে বিদ্যাসাগরের জীবন চরিত কিন্তু তার বিপরীত, মানে বড় জিনিস ছোট দেখায়। এখানে কি করা হচ্ছিল, বলা হচ্ছিল যে বড় জিনিসকে ছোট দেখার নিমিত্ত উপায় পদার্থবিদ্যার সাথে নির্দিষ্ট থাকলেও ওই উদ্দেশ্যে নির্মিত কোনো যন্ত্র আমাদের মধ্যে সর্বত্র ব্যবহৃত হয় না। কিন্তু বিদ্যাসাগরের জীবন চরিত বড় জিনিসকে ছোট দেখাইবার জন্য নির্মিত যন্ত্র স্বরূপ। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এরপর কি হচ্ছে, আমাদের দেশের মধ্যে যারা খুব বড় বলে আমাদের নিকট পরিচিত, ওই গ্রন্থ একখানি সম্মুখে ধরিবা মাত্র তাহারা সহসা অতি ক্ষুদ্র হইয়া পড়েন। এই যে বাঙালি, তাহলে কি হচ্ছে যে বাঙালিত্ব লইয়া আমরা যে অহরত্র আস্ফালন করিয়া থাকি, তাহা অতি ক্ষুদ্র শীর্ণ কলেবর ধারণ করে। এই চতুষ্পার্শ্বস্থ ক্ষুদ্রতার মধ্যস্থলে বিদ্যাসাগরের মূর্তি ধবল পর্বতের শীর্ষে দাঁড়ানো থাকে। তার মানে কি হচ্ছে এটা, যে বিদ্যাসাগরের পাশে অন্যান্য বাঙালি মনীষীদের যেন ছোট দেখায়। বাঙালি চরিত্রের ক্ষুদ্রতা, দীনতা, তার মাঝখানে বিদ্যাসাগরের মূর্তি যেন ধবল পর্বতের সিংহের ন্যায় উন্নত উজ্জ্বল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি পেশিতে। কি হচ্ছে, শিরোনামে কি দিলাম না, বিদ্যাসাগরের জীবন চরিত্র। তার মানে এটা বিদ্যাসাগরের জীবন চরিত্র সম্বন্ধে বলা হচ্ছে, তাই না? কি বলা হচ্ছে দেখো, অণুবীক্ষণ যন্ত্রে ছোট জিনিস বড় দেখায়, অণুবীক্ষণ যন্ত্রে ছোট জিনিস বড় দেখায়, কিন্তু বিদ্যাসাগরের জীবন চরিত্রে বড় জিনিসকে ছোট দেখায়। তার উন্নত ব্যক্তিত্বের পাশাপাশি ধরলে স্বদেশের অন্যান্য পরিচিত ব্যক্তি যেন ক্ষুদ্র রূপে প্রতিভাত হন। বাঙালির জীবনের এই সামগ্রিক দৈনের মাঝখানে বিদ্যাসাগরের মূর্তি উজ্জ্বল ও ভাস্বর। কি ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? তো এটাই হচ্ছে পেশির মজা। তোমাকে তাহলে এই পয়েন্টগুলোকে নিয়ে আমি কি করলাম, যখন যোগ করা এরকম যেন মনে না হয় যে পুরো যেন পাশাপাশি বসিয়ে দেওয়া হয়, তোমাকে কি একটা কানেক্টিং সেন্টেন্স বানিয়ে ফেলতে হবে এগুলোর মধ্যে থেকে। চলো এবার আমরা এটা ইংলিশ পেশি করে দেখাচ্ছি। এখানে কি বলা হচ্ছে ইংলিশ পেশিটাতে, এখানে দেখতে পাচ্ছি যেটা যে a king who was feeble and ill because of idleness asked for medicine from a doctor. একটা king who was feeble and ill because of idleness asked for medicine from a doctor. সে ডাক্তার কাছে একটা অ্যাডভাইস চেয়েছে, সে প্রচন্ড অসুস্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ, idleness হয়ে যাচ্ছে। The doctor was wiser than the king and knew that it was not a medicine but physical exercise that he needed. ওষুধ নয়, ফিজিক্যাল এক্সারসাইজ দরকার। তাহলে ইম্পর্টেন্ট কোনটা, যে রাজা ইল, তাই তো, এবং কিসের জন্য না, ইল বিকজ অফ হিজ idleness. So he called a doctor and asked for medicine. এবার কি হলো, the king and knew that it was not medicine but physical exercise. তো এখানে কি করা হচ্ছে দেখো, realizing everything the doctor give the king, এবার চলো লাইনটা পড়ে নি আগে। The doctor therefore brought the king two heavy clubs, strange kind of wood, and told him that those clubs held the medicine for his cure. He asked the king to grasp them by hands and swing them about till his hands became moist from the exercise. The moisture, the doctor said, would make the medicine act. He obeyed the doctor, and each day he was seen in the open air at certain hours, working manfully with his magic gloves. His muscles grew strong, his health
improved, and he greatly praised the medicine of the clubs and the wisdom of the doctor. পেশি বা আমি তোমাদের সামারি যে ভিডিওটা করেছি ওখানে দেখেও নেবে আরেকবার, তাও একটু বলে দিচ্ছি এখানে। সামারি বা পেশি যখন করবে প্রথমে তোমাকে দেখতে হবে এটা কি টাইপের সামারি করতে চলেছো তুমি। এটা কি কোনো ডেসক্রিপটিভ, কোনো স্টোরির মতো কোনো গল্প, বা নাকি কোনো সমাজের কোনো সচেতনতা সম্বন্ধে তোমাকে বলা হচ্ছে, এই ব্যাপারটা তোমাকে আগে ফিল করতে হবে। কারণ প্রতিটা প্যাসেজের এক এক রকম ভ্যালু আছে। যদি সেটা কোনো স্টোরি বা এই যে আজকে যে পেশাটা তোমাদের এখানে দেখাচ্ছে এটা সিম্পল একটা স্টোরি, তার মানে মেন ভাবটা কিন্তু তুমি শুরুতেই পাবে আর মাঝখানে কিছু পেয়ে যাবে। তাহলে তুমি এইগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, যে কোন লাইনগুলো তোমাকে ধরে নিতে হবে এই সেন্টেন্সটার মধ্যে ইম্পর্টেন্ট কি আছে। তার জন্য তাহলে তোমাকে করতে হবে কি, তোমাকে বারবার বারবার এই প্যাসেজটা একটু রিডিং করতে হবে, যাতে করে তুমি মেন ভাবটাকে এখান থেকে নিতে পারো। তার জন্যই আমি তোমাদের বলছি যে নেক্সট ক্লাসগুলো তোমরা পরবর্তী দেখতে থাকো। আমি তোমাদেরকে প্রতিটা জনকে আমি অ্যাসিওর করছি পেশি তোমাদের শিখিয়ে ছাড়বো। ওকে, সে চলো এবার আমরা পেশিতে যাচ্ছি। কি হলো এখানে, দ্য কিং অ্যান্ড দ্য ওয়াইজ ডক্টর। তাই এখানে টাইটেল কি দেওয়া হলো, দ্য কিং অ্যান্ড দ্য ওয়াইজ ডক্টর, এটা হচ্ছে আমার টাইটেল। এবার মেন বিষয় কি হচ্ছে না, কিং বিকেম ইল বিকজ অফ হিজ আইডলনেস। তাহলে কি হলো, আ কিং বিকেম ইল বিকজ অফ হিজ আইডলনেস। তারপর কি হচ্ছে, হি কল্ড ইন এ ডক্টর অ্যান্ড আস্কড ফর মেডিসিন। রিয়েলাইজিং এভরিথিং, the doctor gave the king 2 heavy clubs and advised him to swing them till he perspired. The king obeyed the doctor and took regular exercise. His health showed signs of improvement. He then praised the doctor for the whole life. That's it. এটা হয়ে গেল আমাদের পেশি। এরপরে আমি তোমাদের যেমন কথাও দিয়েছিলাম যে আজকে আমি তোমাদেরকে কিছু ট্রান্সলেশন করে দেখাবো, যেখান থেকে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে কি হয়। চলো আমরা ট্রান্সলেশন থেকে যাই। এবার প্রথম যে ট্রান্সলেশনটা করছি সেটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন হচ্ছে। ওকে, সো প্রথম সেন্টেন্সটা কি আছে এখানে, নলেজ ইজ লাইফ, ইগনোরেন্স ডেথ। লাইফ ইজ অফ ভেরি লিটল ভ্যালু ইফ ইট ইজ এ লাইফ গ্রোপিং ইন দ্য ডার্ক through ignorance and missing. Next in order arises, of course, the question of helping a man materially. Therefore, in respect of helping others, we must always try not to commit the mistake of thinking that material help is the only the last but the least, because it cannot bring about lasting satisfaction. The suffering that one experiences when one is hungry is alleviated after eating, but hunger returns. My misery shall cease only when I shall be able to put an end to my sense of want as such. এবার এটাকে বাংলা করা হচ্ছে। The knowledge is life, ignorance death. জ্ঞানই জীবন, অজ্ঞানই মৃত। Life is of very little value. জীবনের মূল্য খুবই কম। If it is a life groping in the dark. যদি এই জীবনটা অন্ধকারে ঘেরা হয়। Through ignorance and misery. অজ্ঞাত আর দুঃখের মধ্যে হাতড়ে বেড়াতে হয়। Okay, next in order arise, of course, the question of helping a man material. এরপরই আসে অবশ্য মানুষকে বস্তুগতভাবে সাহায্য করার কথা। Therefore, in respect of helping others, we must always try not to commit the mistake of thinking that material help is the only the last but the least. অতএব অপরকে সাহায্য করার প্রশ্নে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে করে এই ভুলটা না হয় আমাদের চিন্তায়, যে কেবল বস্তুগত সাহায্যই একমাত্র দেবার মতো সাহায্য, মেটেরিয়ালিস্টিক সাহায্যটা মেন সাহায্য না, আরো অনেক সাহায্য আছে সেটাকেও দেখতে হবে তোমাকে। ওকে, বিকজ ইট ক্যান নট ব্রিং অ্যাবাউট লাস্টিং স্যাটিসফ্যাকশন। এর সহায়তা কেবল সর্বনাশী নয়, সর্বাপেক্ষা তুচ্ছও বটে। ওকে, the suffering that one experiences when one is hungry is alleviated after eating, but hungry returns. My misery shall cease only when I shall be able to put an end to my sense of want as such. তার কি হচ্ছে, সহায়তা কেবল সর্বনাশী নয়, সর্বাপেক্ষা তুচ্ছও বটে, কারণ এটা স্থায়ী সন্তুষ্টি বিধান করতে পারে না। খিদে কষ্ট পেলে খেলেই তা দূর হয়ে যায়, কিন্তু ক্ষুধার জ্বালা ঘুরে ফিরে আসে। আমার দুঃখ তখনই ঘুচবে যখন আমি সমস্ত অভাবে নিবৃত্তি ঘটাতে পারবো। এই ইংরেজি থেকে এটা বাংলা করা হয়েছে। এরপরে যেটা করব আমি তোমাদের বাংলাকে
ইংরেজি করা হচ্ছে এবার এখানে। তোমাদের আমি আগেই বলেছিলাম যে বাংলা পেশিটা করিয়েছিলাম, সেই বাংলা পেশিটা এখানে আমি ইংরেজিটা করেছি এখানে, যে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। একই ছিল যে অনুবীক্ষণ নামে এক যন্ত্র আছে, তাদের ছোট জিনিসকে বড় করিয়ে দেখায়। তাহলে কি হলো, দ্য মাইক্রোস্কোপ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। অনুবীক্ষণ নামে এক যন্ত্র আছে, দ্য মাইক্রোস্কোপ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। কিসের জন্য? তাহাতে ছোট জিনিসকে বড় করিয়া দেখায়, টু ম্যাগনিফাই স্মল অবজেক্টস। বড় জিনিসকে ছোট দেখাইবার নিমিত্ত উপায় পদার্থবিদ্যা শাস্ত্রে নির্দিষ্ট থাকিলেও ওই উদ্দেশ্যে নির্মিত কোন যন্ত্র আমাদের মধ্যে সর্বদা ব্যবহৃত হয় না। দো দেয়ার মে বি আ টেকনিক ইন ফিজিক্স টু শো বিগ অবজেক্টস অ্যাজ স্মল, এনি ইনস্ট্রুমেন্ট built for that purpose is not generally used by us. কিন্তু বিদ্যাসাগরের জীবন চরিত্র বড় জিনিসকে ছোট দেখাবার জন্য নির্মিত যন্ত্র স্বরূপ। But the life story of Vidyasagar is like an instrument to show big objects as small. আমাদের দেশের মধ্যে যাহারা খুব বড় বলিয়া আমাদের নিকট পরিচিত, ওই গ্রন্থ একখানি সম্মুখে ধরিবা মাত্র তাহারা সহসা অতি ক্ষুদ্র হইয়া পড়েন। তাহলে কি হলো, the moment a copy of that book is held up before those who are known to us as the great men of our country, they become suddenly very men of our country, they become suddenly very diminutive figures. Okay? এই যে বাঙালিত্ব লইয়া আমরা অহরত্র আস্ফালন করিয়া থাকি, তাহা অতি ক্ষুদ্র শীর্ণ কলেবর ধারণ করে। এই চতুষ্পার্শ্বস্থ ক্ষুদ্রতার মধ্যস্থলে বিদ্যাসাগরের মূর্তি ধবল পর্বতে ন্যায় শীর্ষ তুলিয়া দণ্ডায়মান থাকে, কাহারও সাধ্য নাই যে সে উচ্চ চূড়া অতিক্রম করে বা স্পর্শ করে। তাহলে কি হলো তারপরে এটা, country they become suddenly very men of our country, they become suddenly very diminutive figures. The image of Vidyasagar stands like a snow white peak in the midst of all around narrowness. Nobody can cross or touch that high peak. তো এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। তো আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে পারছো যে এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। যারা সিলেবাসের সম্বন্ধে একটু কৌতূহল পড়েছো যে কি করব না খুঁজে পাচ্ছ না, তা আমি তোমাদের জন্য আজকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে কিভাবে কি জিনিসটা থাকে, এবং তোমাদেরকে আমি প্রিভিয়াস ইয়ার্স এর যত কোশ্চেন্স আছে সেগুলোকেও তোমাকে আমি এখানে সলভ করাবো। তার সাথে সাথে এরকম টাইপের যতগুলো আমাদের যে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষাগুলো হয়, সেখানে যে কোশ্চেনগুলো আমরা পাই সেগুলোকে আমি এখান থেকে তোমাদেরকে করাবো। সো তোমরা আমার এই সিরিজটা যেটা ক্লাস 1 থেকে আজকে শুরু করেছি, এটা কন্টিনিউ থাকবে এবং তোমরাও এটাকে আশা করি কন্টিনিউ করবে। সো এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটিকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এবং যে বেল নোটিফিকেশন বক্সটি আছে সেটাকেও ক্লিক করে রাখো, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশনটা তোমরা তোমাদের ইনবক্সে পেয়ে যেতে পারো। ওকে, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এবং যদি কিছু কমেন্টস থাকে তোমাদের, অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো, এবং যদি পরবর্তীতে লাইভ ক্লাসও করা যায় সেই লাইভ ক্লাসও আমরা করে নিতে পারবো। ওকে, থ্যাংক ইউ।